তানু, তুমি তো জানো চাকরি হওয়ার পর আমি ঢাকায় গেলাম। ঢাকা আমার কাছে নতুন ছিল না। আমার কলেজ বিশ্ববিদ্যালয় সব ঢাকাতে ছিল। তবে বিয়ের পর তোমার সঙ্গ ছাড়া থাকতে গিয়ে বুঝতে পারলাম চিরচেনা ঢাকা শহরে আমি অনেক একা। এর মাঝে একদিন ফুপুর ফোন আসে। আসসালামু আলাইকুম ফুম্মা। ওয়ালাইকুম সালাম। আজও বালা আইসুনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা? আমরা ভালা। তো একখান মুশকিলে পইরা ফোন দিছি। কি বিপদ? তোর বেন হের ফুফু আম্মার লগে ডাহা গেছিল। অহেন তো একা আইবার পারে না। তুই বুঝি হেরে একটু দিয়া যাইতি? আমার তো অফিস আছে। তোর না শুক্র শনি বদ্ধ? জি। আচ্ছা, আমি শুক্রবার রাফিয়াকে বাড়ি পৌঁছে দিব। না, শুক্রবার না, মাইয়াটার খুব হাউস কইরে গেছিল ঢাকা ঘুরবো। তুই এক কাম করে শুক্রবার হেরে একটু ঘুইরা শনিবার লইয়া আসিস, পরে রোববার যাইস গা। আচ্ছা বলে রাফিয়ারে বলবেন শুক্রবার বিকেলে তৈরি হয়ে থাকতে। বিহালে কেন, সকালে বাইরে আইলে তো বেশি ঘুরন যাইব। হুম্মা ঢাকায় কেউ সকালে না ঘুরে না, সবাই বিকালে ঘুরে। এর পরদিন শুক্রবার বিকালে চলে আসে। আমি রাফিয়ার ফুপুর বাড়িতে বসার ঘরে ফুপুর সাথে গল্প করছিলাম আর তার জন্য অপেক্ষা করছিলাম। তখন রাফিয়া আসে। আমি রাফিয়াকে প্রথম এত খেয়াল করে দেখলাম, কেননা এর আগে আমি তাকে বাচ্চা ভাবতাম। সেদিন রাফিয়া লাল থ্রি পিসে অন্যরকম রাখছিল। খেয়াল করলাম চোখে গাঢ় কাজল আর লিপস্টিক ছাড়া গোলাপি ঠোঁটে তার চেহারা অদ্ভুত আবার ফুটে উঠেছে। বুঝতে পারলাম কৈশোরের শেষে নব্য যৌবনে পা রাখার সৌন্দর্য এটা। রাফিয়াকে নিয়ে বের হলাম, অনেক ঘুরলাম, রাতে বাইরে খেলাম। তুমি তো এগুলো সবই জানো। সন্ধ্যার পর তাকে নিয়ে তার ফুফুর বাড়িতে আসলাম। পরদিন সকালে ঢাকা থেকে রাফিয়াকে নিয়ে ফুফুর বাড়িতে গেলাম। তুমি তো জানোই ফুফুর বাড়িতে এখনো বিদ্যুৎ যায়নি, তাই খুব গরম লাগছিল। তার উপর রাতে হেরিকেনের উত্তাপ গরমটা বাড়িয়েই দিয়েছিল। ঘুম আসছিল না, তাই আমি দরজা খোলা রেখে শুয়েছিলাম। মাঝরাতে বুঝতে পারলাম কেউ ধীর পায়ে আমার ঘরে প্রবেশ করেছে। দেখি রাফিয়া একটা নীল রঙের পাতলা জর্জের শাড়ি পরে আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে। আমি ধরপড় করে বিছানা থেকে উঠে রাফিয়ার সামনে দাঁড়িয়ে পড়লাম। কিরে, এত রাতে তুই এই ঘরে কি করিস? কেউ দেখলে ঝামেলা হবে, যা। কে তো? এটা দেখে না আমি আপনারে কত ভালোবাসি, তো এইটা কেমনে দেখবো? আমি এহিনে আইছি। কি বললি তুই? তোর মাথা ঠিক আছে? না, আমার মাথা ঠিক আছে। আমি পাগল হইয়া গেছি। যখন তেরে ভালোবাসা কি বুঝিনি, আপনারে ভালোবেসেছি। আর আপনি তানজিনা ভাবির লাগে ভাইয়া বিয়ে করাইলেছেন। আমার কত একটু চিন্তা করলেন না, বলে রাফিয়া কাঁদতে লাগলো। কথাটা বলে আজুয়াত থামলো। হয়তো ভেবেছিল তানজিনা কিছু বলবে, কিন্তু তানজিনা পাথরের মতো স্থির দৃষ্টি নিয়ে বসেছিল। তাই সে আবারও বলতে লাগলো, আমার কি হয়েছিল জানি না, কিন্তু একে 17.5 বছর বয়সী নব্য যুবতী পাতলা শাড়ির আড়ালে থাকা যৌবন এক মুহূর্তের জন্য আমাকে বাধ্য করলো তোমার কথা ভুলে যেতে। রাফিয়ার চোখের পানিতে সেই রাতে আমার প্রতি তোমার বিশ্বাস ধুয়ে গেল। আমি দুহাতে রাফিয়ার ধপধপে ফর্সা কোমরে জড়িয়ে ধরে তাকে টেনে নিলাম। তারপর ওর অষ্টদয় গভীর চুম্বনে বারবার সিক্ত করে দিচ্ছিলাম। তখনই রাফিয়ার দাদি চলে আসে। উনি পানি খাওয়ার জন্য উঠেছিল। আমাকে আর রাফিয়াকে ওই অবস্থা দেখে চিৎকার করে ওঠে। বাড়ির সবাই চলে আসলো। আমার ঘোর কাটলো। নিজের ভুল বুঝতে পারি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাই নানান কথা বলল, রাফিয়াকে মারধর করলো। পরের দিন ভোরে আমি পালিয়ে বাঁচলাম। ঘটনার কয়েকদিন কেটে গেল। বাবা মা অন্য কেউ আমাকে কিছু না বলায় আমি সবটা ভুলেই গিয়েছিলাম। তারপর বাবা গতকাল হঠাৎ ফুপুর বাড়ি দাওয়াত নিয়ে ওনার সাথে যেতে বলে। আমি ভাবলাম সবার কাছে মাপ চাওয়া, এর চাইতে ভালো সুযোগ আর পাবো না, তাই গেলাম। ওই বাড়ি গিয়ে দেখি রাফিয়ার হলুদ। খুব খুশি হলাম এই ভেবে রাফিয়ার বিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আজ সকালে আমার পায়ের নিচে মাটি সরে গেল যখন বাবা বললেন রাফিয়ার বিয়ে আমার সাথে হচ্ছে। বাবা, এসব কি হচ্ছে? আমি রাফিয়াকে বিয়ে কেন করবো? আমি বিবাহিত। এই জবাবটা আমি দেই আজু? হুম্মা, আপনি? এই রাতের পর ওই কাণ্ডের পর আমি মাইয়ার বিয়ে ঠিক করছিলাম, কিন্তু মাইয়া বিষ খেলো। কি বিষ? কিন্তু কেন? মুখ বিকৃত করে তিনি বললেন, বেবাত্তা জানি না, ঢং করিস না আজু। রাফিয়া আমার সব কইছে তুই হের লগে দিনের পর দিন প্রেম করছস। ঢাকা নিয়ে হের লগে ছি ছি ছি। ঢাকাতে আমি ওর সাথে কি করব? আপনি তো বলেছিলেন রাফিয়াকে নিয়ে ঘুরতে। আমি বাইরে ঘুরবার কথা কইছিলাম, আমার মাইয়ার লগে বাসায় গিয়ে লীলা করানোর লগে কই নাই। ছি ফুবুম্মা, কি বলছেন? আমি রাফিয়াকে নিয়ে আমার বাসায় কেন যাব?
বাবা বললেন, আমারে যখন বইন কইল তোর লইগে রাফিয়ার বিয়া ভাঙ্গে বিষ খাইছে, আমি এই বাতে আইলাম। ইটা কথা মানতে আমি রাজি আসলাম না, কিন্তু অহেন মা, ভাই বোন, শাশুড়ি কইল, হেল কি দেখছে, শরমে আমার মাথা কাটা গেল। আমি কথা দিলাম, কলঙ্ক যখন দিয়েছো তুই ঘুচাবি, রাফিয়ারে তুই বিয়ে করবি। আমি মাথা নিচু করে রইলাম। ফুপু কেঁদে বলছিল, দেখ আচু, তোরে জোর করুম না, তাই একখানে কথা মনে রাখিস, এই বিয়ে না হলে আমি আমার মাইয়ার গলায় কলসি বান্ধে ডুবে মরুম। না বোন, এই বিয়ে হইব, না হলে খানবাড়ির আজ আমজাদ খানের লাজ যাইব। আজও ফয়সালা এখন তোর, বিয়ে করবি কিনা। এই কথা বলা শেষে আজওয়ার থেমে তানজিনার হাত ধরে বলে, আমি কাউকে বোঝাতে পারলাম না যে রাফিয়ার সাথে আমার কিছু হয়নি, সে মিথ্যে বলছে, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। বিশ্বাস করো তানু, আমি শুধু তোমাকে ভালোবাসি। তানজিনা নিজের হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ায়, তারপর কিটমিট করে বলে, আমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো আজওয়াত? বাইরে থেকে জুতো এনে ঠাস ঠাস করে তোমার দুই গালে মারতে। একজন তার মাথায় হাত দিয়ে কসম কাটিয়েছিল যে শ্বশুরবাড়িতে যাই হোক, আমি যেন বাবার বাড়ি ফিরে না যাই, তাই এখানে আছি, না হলে অনেক আগে তোমার সংসারের কপালে লাথি মেরে এ বাড়ি থেকে বেরিয়ে যেতাম। অস্ফুটেশ্বরে আজওয়াত বলে, তানু, কি তানু, কিসের তানু? আমি ভাবছিলাম বাবা জোর করে তোমাকে বিয়েছে। আমি তো রাফিয়াকে আমার শত্রু ভাবছিলাম, কিন্তু আমার প্রধান শত্রু তো তুমি। এখন ভালোবাসার কথা বলছো, যখন 17 বছর এক মেয়ের যৌবন থেকে সব ভুলে গেছিলাম, তখন কোথায় ছিল এই ভালোবাসা? অনুরোধ করে আজওয়াত, তনু, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, কিন্তু এভাবে আমাকে অপমান করো না। চেঁচিয়ে তানজিনে বলে, অপমান? মান অপমান বোধ থাকলে রাফিয়ার সাথে এমন করতে? মেয়েটার যেখানে কোনো দোষ নেই, সে যাকে ভালোবাসে তাকে সব উজাড় করে দিতে চেয়েছিল। সেদিন ওর দাদি ওই ঘটনা না দেখলে তুমি মেয়েটা ছেড়েছি কি ভেবে এমন করছিলে? গাছেরও খাবে আবার তলারও করবে এমন কিছু? আচ্ছা, একটা কথা বলো, একই ভুল যদি আমি করলে মাফ করতে তুমি? যাকগে, তোমার সাথে কথা বলতে আমার গা ঘিন ঘিন করে। আজওয়াদ রেগে গেল, এবার গলার স্বর উঁচু করে বলল, অনেক হয়েছে তানু, কখন থেকে মাপ চাইছে বলছি ভুল হয়ে গেছে। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ আমি রাফিয়ার কাছে যাইনি, যে নিজেকে সঁপে দিতে আমার কাছে এসেছিল, তাই দোষটা কিন্তু তার। আমার ভুলে এইটুকু যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, একটু পিছলে গিয়েছিলাম। আর তুমি এই ছোট্ট একটা ভুলের জন্য যা মুখে আসছে তাই বলে অপমান করছো। ভুলে যাও না আমি তোমার স্বামী, আমাকে সম্মান করতে শেখো। এই হলো তোমার আসল চেহারা। আসলে তুমি আমাকে ভালো টালো কিছুই বাসো না, যদি বাঁচতে তাহলে এটাকে ছোট ভুল মনে করতে না। তোমার মতো চরিত্রহীন কাপুরুষকে স্বামী বলতে আমার আত্মসম্মানের লাগে। আজও রাগ দেখিয়া বলল, তানু, আমার ধৈর্যের একটা সীমা আছে। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন আমি চুরি, ডাকাতি বা খুনের মতো জঘন্য অপরাধ করেছি। আমি কলেমা পড়ে বিয়ে করেছি, তাছাড়া অনেকেই দুই বিয়ে করে, আর আমাকে তো বাধ্য করা হয়েছে বিয়েটা করতে। এই যে আমার ভালোবাসা নিয়ে তুমি প্রশ্ন করছো, এখন যদি আমি প্রশ্ন করি তুমি আমাকে কেমন ভালোবাসা, সে সামান্য একটা ভুল মাফ করে রাফিয়াকে মেনে নিতে পারছো না? তাচ্ছিল্য করে হাসলো তানজিনা। এতক্ষণে তোমার মনের কথা বুঝতে পারলাম। তোমার রাফিয়াকে বিয়ে করার জন্য কোনো আফসোস হচ্ছে না, এত নাটক শুধু আমি যাতে রাফিয়াকে মেনে নিই তাই। কথাগুলো বলে আজওয়াদ বুঝতে পারলো এইগুলা বলা তার উচিত হয় না। তানু, তুমি আমাকে ভুল বুঝছো, আমার যা বোঝার আমি বুঝে গেছি। এই কথা বলে তানজিদা দরজা খুলে দেখলো রাফিয়া কান্না ভেজা চোখে দাঁড়িয়ে আছে। তানজিয়া রাফিয়ার দিকে এগিয়ে রাগী গলায় বলে বলে, এই লোকটা আমার কেউ হয় না, তুমি ভিতরে যাও। আমার ভালোবাসা সেদিনই মরে গেছে যেদিন বিবাহিত হয়ে সে তোমাকে ছুঁয়েছিল। তানজিনা আর দাঁড়ায় না, দৌড়ে গিয়ে দরজায় খিল দেয়। আজুয়াদ রাফিয়াকে বাইরে রেখে দরজা বন্ধ করে বাইরে রাফিয়া দরজা ধরে বসে আর কাঁদতে কাঁদতে বলে, আমি আপনাকেও মধ্যে কোনোদিন আইমু না, আমারে খালি হেই রাইতের লাহনে একটু কাছে টাইনে লন। আজওয়াদ কথাটা শুনতে পেল, ওর বুকের ভেতরটা একটু মোচড় দিয়ে উঠলো। সে বুঝতে পারলো না তার রাফিয়ার জন্য খারাপ লাগলো কিনা। মধ্যরাত, কাল বৈশাখী উঠেছে। রাফিয়া দরজা ধরে গুটিসুটি হয়ে ঘুমিয়েছে, কিন্তু তানজিদের চোখে ঘুম নেই। বাতাস জানলা খুলে আর বন্ধ হচ্ছে, সেজন্য জোরে জোরে আওয়াজ হচ্ছে। তানজিনা মনে মনে ভাবছে, বাইরে ঝড় তো থেমে যাবে, কিন্তু তার জীবনের ঝড় উঠেছে, সেটা কিভাবে থামবে? কি করে মুক্তি পাবে এমন একটা বিয়ে থেকে যেখানে সতীন কাঁটা ফুটে আছে? বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোর ঝলকানিতে মাথার উপর স্থির ঝুলানো বৈদ্যুতিক পাখাটার উপর তানজিনের নজর পড়ল। ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল। ফজরের পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল, ভোরের আলো কেবল ফুটছে। এমন সময় সানজিদার চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। ও মাগো, কি সর্বনাশ আইলো গো!
সঞ্জিতার চিৎকার শুনে সবাই বের হয়ে দেখে ঝড়ে উঠোনে বড় জলপাই গাছটা উপরে পড়ে গিয়ে গোয়াল ঘরের উপর পড়েছে। এতে 7 মাসের গর্ভবতী লাল গাভীটার জিব্বা বের হয়ে মরে পড়ে আছে। সবার সাথে তানজিনা, রাফিয়া আর আজুয়া তো এলো। সবার কষ্ট হচ্ছে, নিরহ মৃত গরুর খোলা চোখ পাষাণের চোখেও পানি এনে দেবে। এগুলান লইগা তোমার লাইগা ছোট বৌমা। তানজিনা অবাক হয়ে শ্বশুরের কথায়। তানজিনার হয়ে জবাবটা আজুয়া দেয়, মা, ঝড়ে গাছ ভেঙে পড়ছে, এর মধ্যে তানু কিভাবে এলো? নতুন বউ হেল লইগা দরজা দেইরা ঘুমাইলো, বাত বালা কিছুই আইব তো? অলক্ষী একটা। আম্মা বন্ধ করো, আমি নতুন বৌমাকে বাইরে রেখেছি, এটা তো অনেক দোষ কি? আফিয়া বলে, আপনার কানে এইসব মন্তর তো ছোট ভাবেই দিছে হেডো, ছোট ভাই। যা তা কইছো আফিয়া। বলি তানজিনা আফা, এত বড় সর্বনাশটা না করলে তোমার শান্তি লাগছিল না, তাই না? আজও অনেক রেগে যায়। আফিয়ার আর একটা কথা বললে তোর হাড়গোড় সব ভেঙে দিব আমি। এই যে ভাবি, আপনারা সাবধান করতেছি, তানুর সাথে এমন করে যদি আর কোনোদিন কথা বলেন, আমি আপনাকে দেখে নেব। আমি এতদিন অনেক সহ্য করেছি, আর না। অন্যায়ের সময় হলে তানজিন্দা খুশিতে গদগদ হয়ে যেত, কারণ আজওয়াত তার পক্ষ নিয়ে বাড়ির সবার সাথে ঝগড়া করছে। কিন্তু আজকে আজওয়াতের এই আদিক্ষেতা দেখে তার মেজাজ খারাপ হলো। তাছাড়া এই গভীর নির্মম মৃত্যু সে মেনে নিতে পারছে না। এই বাড়িতে ওই জীবটাই ছিল যে নীরব, সব দুঃখের কথা শুনতো। তানজিনের গরুটা একটা নাম দিয়েছিল সুখী। এটা নিয়ে এবারে সবাই কত ঠাট্টা করতো। তানজিনের সবসময় মনে হতো খানবাড়ির মানুষগুলোর চেয়ে এলাকার হাঁস মুরগি আর সুখী তাকে বেশি ভালোবাসে। তাই এদের নিয়ে তানজিনার খানবাড়িতে একটা আলাদা সংসার তৈরি হয়েছিল। সেই সংসারে একজন আজ তাকে ছেড়ে চলে গেছে। তানজিনের চোখ ভরে কান্না আসছে, কিন্তু এদের সামনে কাঁদলে এরা মজা পাবে, তাই ঘরে চলে গেল। ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে ভাবতে লাগলো, আমি যাকে ভালোবাসি সেই কেন আমাকে ছেড়ে দূরে চলে যায়? গতকাল সকালেও তো সবটা ঠিক ছিল, আমার জীবনটা সুন্দর সাজানো ছিল, ওই ঝড়ে কেন সুখী মারা গেল? গাছটা আমার উপর কেন পড়লো না? একবার তো ভেবেছিলাম মরেই যাব, কিন্তু আমি এত ভীতু যে মরার জন্য যেটুকু সাহস লাগে তাও আমার নেই। তারপর উপরের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার দিয়ে বলল, আল্লাহ, আমার জীবনটা কেন এমন হলো? তুমি আর কত কষ্ট দিবে আমাকে? না বেয়াই সাহেব, এইটা আয় না। আমার বাড়ির মাইয়া ভর্তি নির্ভর করব না। আপনি জামাইয়ের নতুন বউ ব্যবস্থা করুন। কথাটা বলছে তানজিনের বাবা। কাল রাতে সানজিদার কাছ থেকে সব শুনে আজ সকালে তানজিনের বাপের বাড়ির লোকেরা খান বাড়িতে হাজির। তানজিনের বাবা জমির ভুইয়া চাচা কবির ভুইয়া আমজাদ খানের সাথে নিয়ে তর্ক বিতর্ক করছেন। আর এদিকে তানজিনের মা সাবিয়া বেগম তানজিনের ঘরে একান্ত বসে মেয়ের সাথে কথা বলছেন। তিনি মেয়ের উপর ভীষণ রেগে আছেন। কবে তুমি এত বড় হয়ে গেলে যে তানু? এত বড় একটা ঘটনা নিজের মাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তানজিন একটু গম্ভীর আর একটু ভারাক্রান্ত স্বরে বলল, সেই দিন আম্মু, যেদিন তুমি আমাকে পর করে দিয়েছিলে, কসম দিয়েছিলে এ বাড়িতে যাই হোক না কেন এই বাড়ি যেন আমি ফিরে না যাই। পিটিয়ে আমার পিঠের চামড়া তুলে নিব আমি। এমনিতে তো মায়ের কোনো কথা শুনো না। সেদিন আগের মাথায় একটা কথা বলেছি আর সেটা ধরে বসে আছো। কবে বুঝবে তোমার চেয়ে দামি আমার কাছে এই দুনিয়ায় আর কেউ নেই? তানজিনা মায়ের এই কথা শুনে আনন্দে কেঁদে দিল। আম্মু, সাবিয়া বেগম মেয়েকে টেনে বুকে নিলেন। একটু ধীর করে বললেন, যখন তুমি জন্মালে তখনই ঠিক করেছিলাম তোমার জীবনটা আমার মতো হবে না। তুমি পড়বে, বড় চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। আর তুমি আজুয়াতের সাথে প্রেম করে সব নষ্ট করে দিলে। তোমার বাবা যখন তোমার বিয়ে ঠিক করে, সেই বিয়ে ভাঙার জন্য আমি কিনা করেছি। মায়ের এই কথা শুনে অবাক হলো তানজিদা। মায়ের বুক থেকে মুখ উঠিয়ে প্রশ্ন করে, আম্মু, ওইসব কথা তো তুমি আগে কখনো বলনি। সাবিয়া বেগম একটু হাসলো। তুমি কখনো জানতে চেয়েছো? দোষ তোমার না। আসলে যে নারী স্বামী তাকে সম্মান করে না, সেই মেয়ে শ্বশুরবাড়ির মানুষ কিংবা তার সন্তানের কাছ থেকে সম্মান পায় না। তানজিনা অস্ফুট স্বরে বলে, আম্মু, কি হলো? এত অবাক হওয়ার কিছু নেই। তানু, এমন না যে তোমার বাবা আমি কালো বলে আমায় ভালোবাসে না। তিনি আমাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসা আর সম্মান এক নয়। আর এই জন্য হয়তো তুমি কিংবা তোমার ভাই কেউ কোনোদিন আমাকে যে সম্মানটা দিতে পারোনি, সেটা পাওয়ার যোগ্য আমি। মুখ ভার করে তানজিনা বলে, আম্মু, কি আমাকে মাফ করা যায় না? পাগল মেয়ে, এখানে মাপ চাওয়ার প্রশ্ন কোথা থেকে আসছে? তোমরা দুইজন ছোটবেলা থেকে যা দেখেছো তাই শিখেছো। তোমার বাবা যদি আমাকে সম্মান দিত, তবে কখনো কারো সাহস হতো না আমাকে অপমান বা অসম্মান করে। কিন্তু তানু, এখন এই বয়সে সে বুঝতে পেরেছে যে ভুলটা আমারই ছিল। ততক্ষণ সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করো, যতক্ষণ সেখানে তোমার সম্মান বজায় থাকে। যদি নিজের সম্মান নষ্ট করে কিছু মেনে নিতে হয়, তবে থেমে যাও। কারণ সম্মান এমন একটা জিনিস, কেউ তোমাকে যেচে দেবে না, তোমায় আদায় করে নিতে হবে। আমার ভুলটা কোথায় জানো?
আগ্রহ ভরে বাচ্চাদের মতো প্রশ্ন করে, কোথায় আম্মু? তোমার নানা বাড়ির লোকেরা বরাবর আমাকে নিয়ে অনেক চিন্তা ছিল, কালো মেয়ের বিয়ে হবে কি করে। আমি ডাক্তারিতে ভর্তি হয়েছিলাম, তখন তোমার দাদা আমার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে আমার বাবার বাড়ির টাকা পয়সার কথা শুনে আমাকে ঢাকায় দেখতে যায়। মোটা যৌতুকের লোভে তোমার দাদা বিয়ে করাতে রাজি হয়। আমার ডাক্তারি পড়া মাঝপথে থামিয়ে অজপাড়াগে আমাকে বিয়ে দিয়ে দায়মুক্ত হয়েছিলেন তোমার নানা। বাবার মুখে কন্যা বিদায়ের আনন্দ দেখে আমি নিজের স্বপ্নকে মেরে ফেলি, আর তোমার দাদার বাড়িতে প্রতি পদে পদে মানিয়ে নিতে নিতে একসময় নিজের আত্মসম্মানটা ভুলেই যাই। কিন্তু তুমি জন্মানোর পর সেই স্বপ্নটা আবার দেখতে শুরু করলাম। তুমি পড়াশোনায় ভালো, তাই আমার স্বপ্নটা ধীরে ধীরে বড় হতে থাকে। আমি চেয়েছিলাম তোমাকে একটা ভালো জীবন দিতে, সেই জন্য বাড়ির সবার বিরুদ্ধে লড়াই করে তোমাকে কলেজে পড়িয়েছি। আমি আমার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাক যখন তুমি আজুয়েতের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লো, তারপর তাকে আবার বিয়ে করলে। তানু, তুমি এমন একটা মানুষকে বিয়ে করেছো যে তোমার ভালোবাসা আর ত্যাগের কোনো মূল্যই দিতে জানে না। অনেকক্ষণ মামের কোনো কথা বলেন, তারপর সাবিয়া বেগম নিরবতা ভেঙে প্রশ্ন করে, তুমি কি এখনো এই নরকে থাকবে? মা, আমি বলে তানজিনা হঠাৎ জ্ঞান হারায়। এই ঘটনা আগেও কয়েকবার ঘটেছে। এ নিয়ে সাবিয়া বেগম তানজিনাকে ডাক্তার দেখিয়েছিল, তাই তিনি বুঝলেন মেয়ে হয়তো কাল থেকে কিছুই খায়নি, তাই শরীরে গ্লুকোজ কমে জ্ঞান হারিয়েছে। উনি জগ থেকে একটু পানি নিয়ে তানজিনের মুখে দিলেন। তানজিনের জ্ঞান ফিরল, তারপর একটু পানি খেয়ে দিলেন। কিছু না খেলে তো এমনই হবে। যে মানুষটা তোমাকে ঠকালো তার জন্য নিজেকে কেন শাস্তি দিচ্ছ তানু? দুর্বল গলায় তানজিনা বলে, না আম্মু, খাবারের জন্য না। কিছুদিন হলে শরীরটা খুব দুর্বল, খাবারগুলো গন্ধ লাগে, মাছ মাংস দেখলে গা গোলায়। এই কথা শুনে সাবিয়া বেগম মেয়েকে আরো কিছু প্রশ্ন করলে, সেগুলোর জবাব দিতে তানজিনের সংকোচ করছিল। তারপর বলল, চলো। কোথায় আম্মু? তুমি প্রশ্ন শুধু আমাকেই করতে জানো, বাকি সবার বেলা মুখে কুলু বেটা বসে থাকো। তানজিনা আর কিছু বলল না, চুপচাপ মায়ের সাথে গেল। অন্যদিকে বসার ঘরে তুলকালাম চলছে। রেহেনা বেগম লম্বা ঘোমটার আড়ালে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। স্বামীর বাইন্দে রাখার না পারলে আমার কিতা করুম? আপনারা মাইয়া বিয়া করাইয়া আমার আজুর জীবনটা শেষ হইয়া গেছে। খোদার এইটু ডরান বিয়ান, আমার ভাতিজির নামে এত বদনাম করেন না। আপনার ঘরে একখান মাইয়া আছে, আমার মাইয়ার লাগে আপনাগো ভাইয়া বিয়া করা মাইয়ার তুলনা দিবেন না। আমার ভাতিজি তো আপনার বাড়ির ওলায় ভাগাইছিল। জমিদার ভুইয়ার ছোট ভাই থামিয়ে বলে, আহা কবির থাম, মাইয়া মানুষের লগে তর্ক করস কি লজ্ঞা? আমজাদ খানও রেহেনা বেগমকে চোখ রাঙ্গে চুপ করে দেয়। আমার মাইয়া হত্তিনের ঘর করবো না বেআই সাহেব, এইটা প্রথম থেকেই আমি কইতেছি, অহন আবার কইলাম। রেহানা বেগম স্বামীর চোখে রাঙানো উপেক্ষা করে ওঠে, তাই নিজেকে মাইয়ারে লইয়া যান গা। তখন সাবিয়া বেগম দরজা দিয়ে তানজিনাকে নিয়ে ভেতরে আস্তে আস্তে বলে, নিশ্চয়ই নিয়ে যাব, এই নরক থেকে তো আর নিজের মেয়েকে রেখে যাব না। এবার আমজাদ খান খেপে যায়। এতক্ষণে নিজের স্ত্রীর উপর রাগ হচ্ছিল, তার উপর সাবিয়া বেগমের কথা বলে রাগ তার চরমে পৌঁছে গেল। পুরুষ মানুষদের মধ্যে মেয়েদের কথা বলা আমজাদ খানের একদম পছন্দ না। মেয়েরা থাকবে ঘরের ভিতরে, তাই নাহি আমরা বাড়ি নরক। যান তাহলে এক্ষুনি নিজের মাইয়া লইয়া বেরিয়ে যান, বলে গর্জে উঠে আমজাদ খান। হ্যাঁ, নিয়ে যাচ্ছি বলে সাবিয়া বেগম আজদের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি তালাক কাগজ পেয়ে যাবে, কিন্তু বাচ্চাটা হওয়ার পর, কারণ গর্ভাবস্থায় তালাক হয় না। এই মুহূর্তে পুরো ঘরে নীরবতা ছেয়ে যায়। আজও নীরবতা ভেঙে প্রশ্ন করে, বাচ্চা মানে? তানজিনের সন্তান সম্ভবা? তানজিনা নিজের মায়ের মুখ হতে এই কথা শুনে সবচেয়ে বেশি অবাক হয়। সে এখন ওই প্রশ্নগুলোর মানে খুঁজে পায়। এটা কি হাসানি আরবারের মা? রাগী গলায় স্ত্রীকে ধমকে ওঠে আমজাদ খান। আমি কেমনি কমু? তাই কয়দিন ধরে দেখতেছি ছোট বৌমা পোয়াতি আওড়ার লক্ষণ। আমজাদ খান সবাই বুঝতে পারে তানজিনের মা হতে চলেছে। তাহলে অহন ছোট বৌমা আর কোনো যাওয়া আইব না। তাহলে বিআই সাহেব, আপনি আপনার ছেলে আর নতুন বউয়ের তালাকের ব্যবস্থা করেন। সাবিয়া বেগমের কথায় জমির ও কবির ভুইয়া সায় দেয়। কোনো মতে তাদের মানাতে না পেরে নিরুপায় হয়ে আমজাদ খান বলে, ঠিক আছে, আজও রাফিয়ারে তালাক দেব, তাই আমার একখান সত্য আছে। কি সত্য? আপনার মাইয়ের পোলা পয়দা করণ লাগবো। একটু অবাক হয় সাবিয়া বেগম বলে, আর যদি মেয়ে হয় তো হের খুশি। তাই আজও আর রাফিয়াকে তালাক হইব না। যতদিন ছোট বৌমার বাচ্চা না হওয়া অবধি ততদিন রাফিয়া এই বাড়িতে থাকবো। এর পোলা না হইয়া মাইয়া হইলে দেখিয়া তালাক আইব। ভুইয়া বাড়ির সবাই ভাবছে কি করব। তখন তানজিনা বলে, আম্মু, এই সিদ্ধান্তটা আমি নিই।
মেয়ের কথা শুনে সাবিয়া বেগম একটু অবাক হয়। জীবনটা তোমার তানু, তাই তোমার সম্পূর্ণ অধিকার আছে সিদ্ধান্ত নেবার। তবে এইবার আর ভুল করো না। তানজিনা মুচকি এসে বলে, সেটা তো সময় বলে দিবে আম্মু। এই তো 5 মিনিট আগে আমি তোমার কথা মতো নতুন একটা জীবনের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু নিয়তি আবার খেলা দেখালো। যখন আমি একা ছিলাম আমার সিদ্ধান্ত একরকম ছিল, কিন্তু এখন আমার সাথে আরেকটা জীবন জড়িয়ে আছে, তাই তাড়াহুড়ো করে আমি কিছু করতে চাই না। কি করতে চাও তুমি? বলছি, তার আগে আমি আব্বুর সাথে কিছু কথা বলতে চাই। আম্মু, তুমি খুব খেয়াল করে শুনবে কথাগুলো। তারপর তানজিনা নিজের বাবাকে বলে, আব্বু, আজও আমাকে তালাক দিলে তুমি কি সারা জীবন আমাকে আর আমার বাচ্চাকে তোমার বাড়িতে থাকতে দিবে? দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা না হয় আমি নিজেই করে নিব। তানজিনা আর কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে পাশ থেকে আজওয়াত বলে ওঠে, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তোমাকে আমি তালাক দিব না। আমি আমার বাবার সাথে কথা বলছি, তুমি একটু চুপ থাকো, না হয় বাইরে চলে যাও, বলে আজওয়াতকে ধমক দেয়। তানজিনের ধমক শুনলে আজওয়াত চুপ হয়ে যায়। যা বলেছিলাম আব্বু, তুমি বলো, তুমি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবে আমাকে কেউ কোনোদিন বাপের বাড়িতে থাকার জন্য খোটা দিবে না, বা সেখানে কখনো আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বাধ্য করা হবে না? বাবা, আবেগী হয়ে আমি আবার ভুল করতে চাই না, তাই তুমি সত্যিটা বলো, কোনো লুকোচুরি না। জমির ভুঁইয়া নিজের মেয়ের দিকে তাকা দেখলো, তার সে ছোট্ট অবুঝ কল্পনা বিলাসী মেয়েটা আজ কত বাস্তববাদী হয়ে গেছে। তুমি সারা জীবন এলা থাকতে চাইছো? এমনি কি জীবন চলে? আব্বুর কথা ঘুরিও না, সরাসরি উত্তর দাও। এইটা আয়না 1 বস 2 বস আমি মাইনে নিলাম, বাদে বাদে কি হইব? মানুষ কি কইব? আমার উত্তর আমি পেয়ে গেছি, বলে সে তার মার কাছে যায়। আম্মু, তোমার মেয়েকে নিয়ে তুমি যতই স্বপ্ন দেখো না কেন, আমাদের এই সমাজটা এখনো একটা মেয়েকে স্বপ্নের পূরণের পুরোপুরি অধিকার দেয়নি। আম্মু, আমরা মেয়েরা যত শিক্ষিত বা প্রতিষ্ঠিত হই না কেন, আমাদের পাশে স্বামী নামক একটা সাইনবোর্ড লাগে, না হলে এই সমাজ আমাদের এক ঘরে দেয়। এখন তোমার সাথে গেলে তাই হবে, যা বাবা বলল। প্রথম প্রথম মানুষ সহানুভূতি দেখাবে, তারপর তারাই আমার নামে কুৎসা রটাবে। আমার সন্তানকে বলবে, তোর মা কলঙ্ক নেই, তাই স্বামীর ঘর করতে পারেনি। আর আবার বিয়ে করলে যে সেই বাড়ির সম্মান পাবো, তার কি নিশ্চয়তা আছে? তারা যদি আমার সন্তানকে মেনে না নেয় তখন? মা, আমি বলছি না সবাই খারাপ, কিন্তু আম্মু, আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘেও ভয় পাই, তাই আবার বিয়ে করে নতুন কাউকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। দীর্ঘশ্বাস ফেলে সাবিয়া বেগম বলে, বুঝতে পারলাম তোমার কথা, কিন্তু তুমি কি করতে চাও একটু খুলে বলো। মা, আমি আজওয়াতকে ক্ষমা করবো কিনা সেটা আমার বাচ্চা জন্মের পর দেখি। আমি দেখি ছেলে নামে আল্লাহ কি চায়, আমি আজওয়ারদের সাথে থাকি আর না থাকি, ওর থেকে আলাদা হই। তাছাড়া তুমি তো বললে গর্ভে সন্তান থাকাকালীন তালাক হয় না। তবে আম্মু, একটা কথা মনে রাখো, সতীনের সাথে এক সংসারে তোমার মেয়ে থাকবে না, কিন্তু আজওয়ারদের সাথে আমি থাকবো কিনা সেটা আল্লাহর হাতে। সাবিয়া বেগম কিছু বললেন, তার আগে তানজিনা আবার বললেন, আম্মু, আর একটু বাকি আছে। বাবা, আপনার সাথে কিছু কথা আছে। আমজাদ খান একটু নড়ে চড়ে বসে বলে, কি কইবা কও? বাবা, রাফিয়ার সাথে আমি এক বাড়িতে থাকবো না, কিন্তু আপনি তো বলেই দিলেন রাফিয়া এই বাড়িতে থাকবে, তাই আমি কি কয়টা মাস লেগে বাপের বাড়ি যাইবার চাই? না বাবা, যেখানে যাওয়ার হলে আব্বুকে বলতাম, আপনাকে না। তো কই যাইবার চাও? আব্বা, আমি এই কয়েক মাসের জন্য পুরাতন বাড়িতে গিয়ে থাকতে চাই, আপনি ব্যবস্থা করুন। আমজাদ খান চমকে গেল, কারণ কোনো মেয়ে যে পাকা দালান ঘর ছেড়ে জীর্ণ শীর্ণ ভাঙ্গা টিনের বাড়িতে থাকার কথা ভাবতে পারে সেটা তার জানা ছিল না। রেহেনা খাতুন একথা শুনে গরম তেলে দেহ কই মাছের মতো টকবক করে ফুলে ওঠে। বলে, আক্কেল জিয়ান কিছু আসেনি তোমার? পেট লইয়া পুরান বিটায় যাইবার কি কও? মানুষের লগে মুখ দেখাইতে পারো? মা, আমি কথাটা বাবাকে বলেছি, আর মুখ দেখাতে না পারার কি আছে? আপনার ছেলের বউ চলে যাচ্ছে না, শুধু অন্য বাড়িতে থাকছে, তাও আপনাদের। কেউ জিজ্ঞাসা করলে বলবেন 203-এ ঝগড়া হয়, তাই আপনারাই পাঠিয়ে দিয়েছেন, মিটে গেল। আমজাদ খান স্ত্রীকে চোখ রাঙিয়ে বলে, হারামজাদি, বাত্তুমিস মাইয়া, মানু কুবলামতে, অনেকক্ষণ কইতেছি, তুমি চুপ করো। হিনেনি আমার কথা আমার মুখে খুললে তোরে পোলার হোর বাড়ির মানুষের সামনে মাইর দেবো। এবারে না খাতুন ভয় পেয়ে চুপসে গেল। ছোট বৌমা, তুমি কি কও? এহেন তোমারে দেখবো কেটা? বাবা, আজকে এক মুহূর্তের জন্য আমাকে নিজের মেয়ে ভেবে ভাবুন, এই বাড়িতে আমাকে দেখার কে আছে? এত অন্যায় অবিচারের মধ্যে কি আমি ভালোভাবে বাচ্চা জন্ম দিতে পারবো? আপনারা বলুন, আপনারা কখনো কি আমার সাথে দুটো ভালো কথা বলছেন? সেখানে গেলে অন্তত এইসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবো। আমজাদ খানের জীবনে প্রথমবার তানজিনের জন্য খারাপ লাগলো। সত্যি মেয়েটা এ বাড়িতে শুধু অত্যাচার সহ্য করে গেছে, সবার সব কাজ করেছে ঠিক আছে,
তাই এলা এলা পুরান বিটায় তোমার দেই কেমনে দাও কও দেখি। আজুয়াত বলে, আব্বা আমি যাবো সাথে। তুই কেমনে যাবি? পরের সপ্তাহ থেকে তোর অফিস যাওয়ার লাগবো। তাই আমি কই কি ছোট বৌমা, তুমি বাপের বাড়িতে যদি যাইতে চাও যাইতে পারো। না বাবা, আমি পুরনো বাড়িতে যাইতে চাই। আমি জামালের মাকে বলবো আমার সাথে থাকতে। সে এমনিতে দুধের ছেলেটাকে নিয়ে খাবারের কষ্ট করে। জামালের বাবা মারা যাওয়ার পর দুবেলা খাবারের আশায় দেবর ভাসুরের সংসারে চাকরানির মতো থাকে। আমার সাথে থাকলে তো সেটা হবে না। আমজাদ খান দেখলেন এটা সবচেয়ে ভালো বুদ্ধি। এতে মান সম্মান আর নিজের ভাগ্নির সংসার দুটোই বেঁচে যায়। আচ্ছা, তাই আমি বেবাক বাউ করি। বাবা আরেকটা আবদার, আমার ওই বাড়িতে সময় কাটবে না, তাই যদি কিছু বই নিয়ে যেতে দিতেন। হ্যাঁ নিবা, পোয়াতে থেকে বই পড়লে আমার নাতি বিদ্যালয়ে জন্ম নেবে। তাই আমার রাত লইয়ে ডর, টিনের ভাঙ্গা ছাপড়া। বাবা আপনি শুধু শুধু ভাবছেন জামাল আমার থাকবে তো, আর আপনি প্রতিদিন সন্ধ্যায় একবার ঘুরে আসবেন। আর আপনি কি এত ভাবছেন বলুন তো, খানবাড়ি বউয়ের দিকে কে নজর দেবে? এমন সাহস কার আছে? এইটা আক্কের খাঁটি কথা কইছো তুমি। আবারও মা মেয়ে একান্ত। তানজিনা মাকে জড়িয়ে ধরে বলে, আমার উপর আবার তোমার অনেক রাগ হয়েছে তাই না আম্মু? মেয়েকে ছাড়িয়ে ছাবিয়ে বলে, সত্যি বলতে তোমার উপর একটু আগে অনেক রাগ হয়েছিল, কিন্তু এখন ভেবে দেখছি তুমি ঠিক বলছো। তানু, তুমি তখন অনেক ছোট। তোমার বাবা আর আমার মধ্যে সামান্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো। তিনি আমাকে খুব মেরেছিলেন। আমার অনেক রাগ হয়ে গেছিল। আমি তোমাকে নিয়ে বাবার বাড়ি চলে গেছিলাম। প্রথম 2 দিন সব ঠিক ছিল। এরপর থেকে শুরু হলো সবার কথা। তো স্বামী কোথায়, কবে আসবে? একদিন তোমার নানা ডেকে বলে তিনি তোমার বাবাকে খবর পাঠিয়েছেন আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি যেন তার সাথে ফিরে যাই। যদি তা না করি তাহলে যেন আমি তোমার বাবাকে তালাক দিয়ে দিই আর তোমাকে তোমার বাবার সাথে পাঠিয়ে দিই। কারণ তার কথা ছিল তালাকপ্রাপ্ত কালো মেয়েকে কেউ হয়তো বিয়ে করবে, কিন্তু বাচ্চা থাকলে তা প্রায় অসম্ভব। এরপর আমার পক্ষে তোমাকে ছেড়ে থাকতে পারাটা সম্ভব ছিল না বলে তোমার বাবার সাথে ফেরত চলে আসলাম। তিনি সবার সামনে কথা দিয়েছিল আর কখনো গায়ে হাত তুলবে না। কিন্তু কি বলতো, কিছু পুরুষ মানুষ হয় কুকুরের লেজের মতো, কখনো সোজা হয় না। তিনি আবার একই কাজ করেছিলেন। তবুও আমি বাবার বাড়ি যাইনি, কারণ বাবার বাড়ি গেলে আবার সেই একই ঘটনা ঘটতো। তাই মার খেয়ে সংসার করে যাচ্ছি। তোমার বাবা আমাকে খুব বেশি মারতেন না, কিন্তু একটা দুটো থাপ্পড়ে যথেষ্ট ছিল আমার ভেতরটাকে ভেঙে দেওয়ার জন্য। এমনকি তোমাদের সামনে কত মার খেয়েছি, সেই জন্য হয়তো তোমরা আমাকে কখনো সেভাবে মূল্য দেয়নি। আম্মু, জানো তো তোমার নানাকে প্রশ্ন করেছিলাম আমি তার মেয়ে, আমার কি কোনো হক নেই? কেন ওই বাড়িতে আমি সারা জীবন থাকতে পারি না? তিনি জবাব দিয়েছিলেন, হক ততক্ষণ পাবো যতক্ষণ সাথে স্বামী নিয়ে যাব, অথবা সব অতীত মুছে দিয়ে ফেরত যাব। আমি বুঝতে পারছি সে কথা। আমি বাবার বাড়িতে 2 দিন থেকে বুঝছিলাম সেটা তুমি এখন বুঝে গেছো। তবে তোমাকে একটা কথা বলি, যাই হোক আমাকে লুকিয়ে যেও না। আমি হয়তো তোমাকে ওই বাড়িতে সবসময়ের জন্য রাখতে পারবো না, কিন্তু তোমার লড়াইয়ের সাথী হতে পারবো। নিজেকে কোনোদিন একা মনে করবে না। মনে রাখবে তোমার মা তোমার সাথে আছে। ভুইয়া বাড়ির লোকজন চলে গেল। কিছুক্ষণ পর রাফিয়া আর আজুয়াদের বউ ভাত। এরপর তানজিনা খানদের পুরনো বাড়িতে চলে যাবে। আজুয়াদ ঢাকায় চলে যাবে। 1 মাস পর শুক্রবারে আজুয়াদ আসে তানজিনার কাছে। তানজিনের সাথে তার শুধু কুশল বিনিময় হয়। তখন তানজিনা 7 মাস চলে। তার নানান কিছু খেতে মন চায়। তানজিনের শ্বশুর প্রতিদিন একবার এসে খোঁজ নিয়ে পরদিন বাজার পাঠিয়ে দেয়। ইদানিং তিনি তানজিনাকে খুব সমীহ করেন। বাইরের চুলায় গরুর মাংস রান্না করছে জামালের মা। জামাল উঠোনে আতা গাছটির নিচে মাটি নিয়ে খেলছে। তানজিনা খুব মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস খেতে চাইছিল, তাই এ রান্না। গরুর মাংস ঘরতে নাকে পৌঁছতে ঘর থেকে একটা বই নিয়ে এসে উঠোনে বসে তানজিনা। সে কপাল কুণ্ডলা পড়ছিল। হঠাৎ আজুয়া দেশে দাঁড়ায়। তানজিনা কেবল বইয়ের এই লাইনটা পড়েছে, যেখানে কপাল কুণ্ডলা নবকুমারকে বলেছে, পথিক তুমি পথ হারাইছ। আজওয়াতকে দেখে তানজিনা তাই মনে হলো সে পথ হারাইছে। জামালের মা ব্যস্ত হয়ে পড়ে, ভাইজান আপনি ভিতরে গিয়ে বসেন, আমি শরবত করে আনি। তানজিনা ধীরে ধীরে উঠে ঘরে যায়। আজওয়াতে যায়। তানু, তুমি ভালো আছো? তোমার বাড়ি থেকে অনেক বেশি। তা হঠাৎ কি মনে করে? কেন, আমি তো এখানে আসি সেটা মাসের প্রথম শুক্রবার, আজ তো মঙ্গলবার, আবার মাসের শুরুও নয়। জমির একটা মামলা ছিল, তার হাজিরা দিতে এসেছি। ভাবলাম তোমাকে দেখে যাই। ভালো করেছো, খেয়ে যেও কিন্তু। তুমি তো মিষ্টি কুমড়া খাও না। আমি জামালের মাকে বলে আসি একটু তরকারি আলাদা করে রাখতে। থাক না, একদিন খেলে কিছু হবে না। তুমি বসো। যা অপছন্দ তার জন্য জীবনের এক মুহূর্ত ব্যয় করা উচিত না, তাতে বিরক্ত বাড়ে বলে তানজিনা চলে যায়। এই কয় মাস আজও তানজিনাকে অনেকবার জিজ্ঞাসা করতে চেয়েছে যদি মেয়ে হয় তবে সে কি করবে, কিন্তু আজও জিজ্ঞাসা করতে পারেনি। এইভাবে আরো 2 মাস কেটে যায়।
একদিন ফজরের সময় জামালের মায়ের চিৎকার শোনা যায়, ওরে কেউ আছুননি, ছুড়াইয়া বাহির আন, নাইলে সর্বনাশ হইয়া যাব। চিৎকার শুনে খানবাড়ির সবাই বের হয়ে উঠানে আসে। রেহেনা খাতুন বিরক্ত হয়ে বলে, কিলা এমন চিল্লাইছে কেন? জামালের মা কেউ মরছে না? বিলাপ করে জামালের মা বললে, আল্লাহ বিবা সাব, ইতা কিতা কন, ভাবির বেদনা উঠছে, ছাড়াই কিছু করুন। রেহেনা খাতুন মুখ বিকৃত করে বলে, একলা থাকুন, সব উতলাই উঠছে না এখন? আমজাদ খান স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, হারামজাদি, তোরে মনটা চাইছে কি যে করার লাগে, কিন্তু অহন সময় নাই। জামালের মারে তুই যা, দাঁড়াই গিয়ে দাই আর বাড়ির করিম মুন্সির বউরে ডাইকে লিয়ে আয়, আর তোমাগো হগলাতে লও, পুরান বাইত যাওয়া লাগবো। জামালের মা চলে যায় দাই ডাকতে। রেহেনা খাতুন মুখ বাঁকিয়ে বলে, হেন কি মেমানি নাই যে হকগলে যাওয়া লাগবো? লও তোমার লগে আমি যাই, আর এরা বাইরে থাক। আফিয়া, তুই দিন উঠলে মুরগিরে ছাইরা খাওয়ান দেশ। সানজিদা বলে, কইছিলাম কি আম্মা, এমন সময় আমি না থাকলে মানুষের নিন্দা করব। লাখ কথার এক কথা, হে তো আমার বোন। আইসে বোন, এই 7 মাসে একবারও বইনের মুখ দেখে নাই, অহন ঢং কইরো না। আমজাদ খান খেকিয়ে বলে, তোমরা কি এখানে খাড়ায় তামাশা করবা নাকি? যাইবা? আরে তোমার ছোট বৌমা মারা তো যাইতো না, আব্দো আমারও লইছে। তারা 3 জনে যাচ্ছিল, তখন রাফি এসে বলে, আব্বা আমিও লগে যাবো, দেখি আমার কপালে কি লেখা আছে। কেউ কিছু বলতে পারলো না, কারণ আজ সত্যি সবাই দেখতে চায় ওদের কপালে কি লেখা আছে। 4 জন মিলে পুরোনো বাড়িতে গেল। আমজাদ খান অস্থির পায়চারি করছে। ভেতর থেকে রেহেনা খাতুন আর দায় বের হয়ে গেল। একরাশ আশঙ্কা নিয়ে রেহেনা খাতুন বলে, আরবারে আব্বা শুনেন, ছোট বউর অবস্থা তো বেশি ভালো না। আমজাদ খান তাদের দিকে এগিয়ে গিয়ে বলে, কি কও এগুলা তুমি? দাই একটু বিলাপের সুরে বলল, হরে আমজাদ, আজ 40 বছরে আমি দায় কাম করবো এমন দেখি নাই। যা খুশি এইবার পারে, তুমি হেরে লইয়া ডাক্তারের বরাত লইয়া যাও। আমজাদ খান কথাটা শুনে দমে যায়। তারপর গুরুগম্ভীর করে বললে, আপনি আতে গ্রামে বেবাগতাতে বাচ্চা হয়েছে, আজুর বউটারও হইব। এই গ্রামের বেবাক ডাক্তার বেটা খানবাড়ির বউরে পরপুর মানুষে হাত লাগাইব? আমি আমজাদ খান বাইচে থাকতে হেইটা আইব না। দাই যেন একটু রেগে গেল। তয় কেউ মরলে আমার দোষ দিচ্ছ না, মাও মরতাছে, বাচ্চা বলে দাই ভিতরে গেল। পিছন পিছন রেহেনা খাতুন। রাফিয়া উঠোনে আপাতলে গাছটি ধরে দাঁড়িয়ে রইল আর পায়ের নখ দিয়ে মাটি খুঁড়ছে। আর সানজিদা ভেতরে তানজিনের পাশে বসে মনে মনে দোয়া করছে যেন মেয়ে হয়, না হলে যেন বাচ্চাটা মারা যায়। কারণ খানবাড়ির প্রথম ছেলে জন্ম দিতে সে চায়। পূর্বাকাশে নতুন সূর্য রক্তিম আভাস হচ্ছে। তখন আমজাদ খান ভেতর থেকে বাচ্চার কান্না শুনতে পায়, কিন্তু আওয়াজটা একেবারে হওয়ার পর থেমে যায়। রাফিয়ার বুকের ভিতরটা ধুকপুক শুরু করে। আমজাদ খান দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভেতর থেকে কেউ বেরিয়ে আসে না। আমজাদ খান মনে ভয় ঢুকে যায়। তিনি মনে মনে, ভয় কি কোনো বদ খবর? সদ্য জন্মানো একটা শিশু মারা গেল। আমজাদ খান বাকরুদ্ধ। নিজেকে বারবার সান্ত্বনা দিয়ে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছেন, তবুও তার মনে এক কোণে একটা খটকা লাগছে। তখন যদি দাইয়ের কথা শুনে তানজিনাকে হাসপাতাল নিয়ে যেত, তবে কি বাচ্চাটাকে বাঁচানো যেত? ভেতর থেকে বিলাপের স্বর ভেসে আসছে। তানজিনা ঠুকরে ঠুকরে নিজের বাচ্চার লাশ ধরে কাঁদছে। এত যন্ত্রণার পর জন্ম দেওয়া সন্তান যখন 8 ঘন্টার মধ্যে মারা যায়, তখন একজন মায়ের কান্না ছাড়া আর কি বা করার থাকে। আমজাদ খান নিজের মায়ের কবরের কাছে চলে গেলেন। বড় কাঁঠালে গাছের নিচে বাঁধানো উঁচু কবরের রাস্তা দিয়ে যাওয়ার সময় সবার চোখে পড়ে। জীবনে যে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আমজাদ খান একান্তে মায়ের কবরের পাশে কিছু সময় কাটান। আজকেও সেই জন্য এসেছেন। কিছুক্ষণ পর আমজাদ খান ফিরে আসেন। পুরনো খানবাড়ি আতুর ঘরের সামনে দাঁড়িয়ে আমজাদ খান গলা ঝাড়া দেয়, আমি একটু ভিতরে আইতাম, বৌমার গতরে কাপড় ঠিক করো। রেহিনা বেগম, রাফিয়া, সানজিদা সবাই সেখানে ছিল। তারা বুঝলো আমজাদ খান বাচ্চার মৃত্যুর কষ্ট পেয়ে তানজিনাকে তাড়ানোর জন্য আসছে। তাই সব ঠিকঠাক করে আমজাদ খানকে ভেতরে ডাকলো রেহিনা বেগম। ভিতরে গিয়ে তিনি দেখলেন তানজিনা মরা বাচ্চাকে বুকে জড়িয়ে আছে। বাচ্চাটারে কবর দেওয়ান লাগবো। সব কাম শেষে ছোট বৌমা, চলো বাইক যাওয়া লাগবো, বাড়িটা তোমার ছাড়া খা খা করতেছে। পাশ থেকে খেকিয়ে উঠে রেহেনা খাতুন, তোমার মাথা ঠিক আছে? এই অলক্ষীরে আবার ঘরে নিবা? আরে তোমার নাতি মইরা গেছে, বংশের প্রথম বাত্তি নিভাই গেছে এই ডাল লইয়া। কথা কম কও আরবারে মা, আমি যা কইতেছি তাই হইব। আজও আইলে লাফিয়ার লগে হের তালাক কমডা সাইরে ফেলামো। তানজিনা এতক্ষণে হুঁশ ফিরে। সে আমজাদ খানের কথা শুনে চমকে যায়, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। বাবা, আমি তো আপনার নাতি দিতে পারিনি, সে তো জন্মের পর চলে গেল। তাহলে? শক্ত হয়ে আমজাদ খান বলে, বৌমা, আমার তুমি নাতি দিতে পারো নাই ঠিকই, তাই আমি যে এতদিন বাদে আমার মায়ের দেহে পাইছি বাবা।
বাবা, আমার মায়ের যখন মরে আমি খুব ছোট, বইনে হইতে গিয়া মা মইরা গেল। মায়ের মুখখানা ছাড়া অহন আর কিছুই মনে করার পারি না। তখন অত ডাক্তার বদ্যি আইছিল, তাই আমার মায়ে বাঁচে নেই। আজ সব থাইকা আমার নাতি বাঁচে নেই। এর কারণ আমার জিদ। আমি পাপী, তাই প্রায়শ্চিত্ত করুম। এর আগে তুমি মাফ করো আমারে। বাবা, এরকম বলে আমাকে আর কষ্ট দিবেন না। তাই আমার মায়ের লইয়া বাইর চলো যাইমু বলে তানজিনা পাশে ঘুমিয়ে থাকা বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নেয় আমজাদ খান। হ্যাঁ, তানজিনার যমজ বাচ্চা হয়। ছেলেটি আতুর ঘরে মারা যায়। সবাই অবাক। একটা মেয়েকে আমজাদ খান এভাবে আদর করে মেনে নিবে সবার কল্পনাতে ছিল। জানো ছোট বৌমা, দাই যখন হেরে দোয়াই আমারে ডাকে কাছে নিল, আমি মনে মনে কইছিলাম মাইয়ার মুখ দেখিয়া কি করুম, বংশের বাত্তি যখন নিভা গেল। কিন্তু দাইয়ের কথায় একবার চাইহা দেখি, এইটা একেবারে তোমার মাইয়ার মুখ অক্ষরে আমার মায়ের মুখে লাহান। তুমি আমার মায়ের ফেরত দিছো। তুমি যা চাইবা তাই বলো। চলো। আমজাদ খানের মুখের উপর কারো কথা বলার সাহস নেই। এই বাচ্চা দাফনের পর অগত্যা সবাই তানজিনাকে নিয়ে বাড়ি ফিরে গেল। দুদিন পর আজুয়াত ফিরে এলো। সে মেয়েকে দেখে যেন হাতে আকাশের চাঁদ পেল, আবার ছেলের জন্য দুঃখ পেল। আজুয়াত যখন বাবার সিদ্ধান্ত জানতে খুশিতে গদগদ। আজ আমজাদ খান তার শেষ সিদ্ধান্ত জানিয়ে দিল। সে কালকে রাফিয়াকে নিয়ে তিনি বাপের বাড়ি রেখে আসবেন। রাতে তানজিনা মেয়েকে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ মেয়ে জেগে উঠলে তার ঘুম ভেঙে যায়। মেয়েকে ঘুম পাড়িয়ে খেয়াল করে আজুয়াত ঘরে নেই। শরীর খারাপ থাকা সত্ত্বেও আজুয়াতকে খুঁজতে বেরোয়। সব কয়টা ঘর খুঁজে। একবার নিজের মনে সন্দেহ দূর করার জন্য রাফিয়ার ঘরে দেখে, কিন্তু পায় না। রাফিয়ার ঘর দেখে মনে হলো রাফিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। পরক্ষণে মনে হলো হয়তো সিগারেট পান করতে বাড়ির পিছনে গেছে। তানজিনা মনে মনে খুশি হলো আজুয়াত তার কথা শুনে এখনো ঘরে সিগারেট খায় না। আজুয়াতকে তার কিছু বলার ছিল, তাই মেয়েকে খাটের চারপাশে বালিশে দরজা দিয়ে বাড়ির পিছনে যায়। খানবাড়ির পিছন দিকটা হাসনাইনা ফুলের সৌরভে বিমোহিত। তানজিনা গিয়ে দেখে রাফিয়া আজুয়াতের পায়ে ধরে কান্না করতেছে। তানজিনা বুঝতে পারে মেয়েটা আবার একটা তালগোল পাকাবে, তাই একটু জোরে হেঁটে যায়। সারা জীবন আপনাকে দুইজনের বান্দিগিরি করে খাটুম, তাও আমাকে খেদাইবেন না। তানজিনার খুব মেজাজ খারাপ হলো। সিদ্ধান্ত নিল এবারে এই মেয়েকে উচিত শিক্ষা দিব। চুলের মুঠি ধরে এ বাড়ি থেকে বের করবে। কিন্তু কিছু একটা শুনে সেমে যায়। আপনি যদি অহন আমারে ছাইড়ে দেন, আমার পেটের বাচ্চাটার কি হইব? তানজিনার পায়ের নিচের মাটি সরে যায়। না, আর কোনো ভনিতা নেই। সে সোজাসুজি গিয়ে আজুয়াদের সামনে দাঁড়িয়ে বলে, এই মেয়েটার পেটে তোমার বাচ্চা? সত্যি কথা বলো। আজুয়াদ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে বলে, হ্যাঁ। কেন করলে তুমি এটা? তুমি মিথ্যে বলছো না তো? তুমি তো এই মেয়েটাকে কখনো মেনে নিতে পারোনি। তানু, এতে তোমার দোষ আছে। এই কয় মাস আমাকে নিজের কাছে ঘেঁষতে দাওনি। তোমার কাছে গেলে দূর দূর করছো। আমি ঢাকা থেকে এসে কতবার তোমার কাছে থাকতে চেয়েছিলাম, প্রতিবার তুমি আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছো। তুমি কেন বোঝো না আমারও তো একটা চাহিদা আছে? তুমি চিন্তা করো না, আমি রাফিয়াকে। না, আর কোনো কথা শুনলো না তানজিনা। ধীর পায়ে সেখান থেকে বাড়ির ভিতরে যাচ্ছে। আর শরৎ বাবুর বলা দুটো লাইন ভাবছে। যাহারে ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই নিদারুণ। আজ তানজিনার ভুল ভেঙেছে। আমজাদ খানের দরজায় তানজিনা জোরে জোরে কড়া নেড়ে ডাকছে। মাঝরাতে তানজিনার গলা শুনে আমজাদ খান ভয় পেয়ে যায়। মনের মধ্যে কুডাকে। একবার মনে হয় মেয়েটার আবার কিছু হলো না তো। তারপর দরজা খুলে তানজিনা কাঁদতে কাঁদতে দরজার ধরে বসে পড়ে। 27 বছর পর। সময়ের স্রোতে আমজাদ খান, তানজিনার বাবা মা চাচা পৃথিবী থেকে সবাই বিদায় নিল। বাকি সবাই রয়ে গেছে। খানবাড়ি। খানবাড়ি এখন আগের মতো সমৃদ্ধশালী নেই। হসলিহানা গাছটাও মারা গেছে। বাড়ির দালানগুলো শ্যাওলা জমেছে। ছাউনিতে টিনগুলোতে জং পড়েছে। কাঠের জানলা দরজা ঘুণ ধরেছে। খানবাড়ির উঠোন বয়সের ভারে নুইয়ে পড়া। রেহেনা খাতুন ময়লা আধা সেলাই করা একটি কাপড় পরে ময়লা ফেলে যাওয়া একটি বাসন নিয়ে রান্নাঘরের সামনে বসে আছে। সে এখন লাঠি ভর দিয়ে হাঁটে। রেহেনা খাতুনের আগের তেজ এখন নেই। এখন তাকে দেখলে যে কারো অন্তর কেঁপে উঠবে। একটা মলিন হাসি দিয়ে করুণ সুরে আবদার করে, আমারে দুইলা ভাত দিবা? সকালে কিছু খাইতে দেয়নি। অহন বিকাল হইয়া গেছে। পেটের ভুক লাগছে। সামনে থাকা মহিলাটি দাঁত চিবিয়ে জবাব দেয়, বুড়ি খালি ভাত কাটা। আমারে খা, তোর জামাই জমিদারি থুইয়া গেছে, একটু পরে খালি কয় পেটে ভুক লাগছে। অত খাত যায় কামের বেলা তো খুঁজে পাই না। রাফিয়া আমারে এমনি করে কইও না। গরু খড় দিতে দিতে সানজিদা কথাটি বলে, এই আইছে আর এক অলক্ষী বাজা মাইয়া মানুষ, তোর খাওয়ানটা
তুই বুড়িরে দিলেই পারিস, নিজের স্বামীকে খাইয়া পরাণ জুড়াই নেই, অহন তো আমার সংসারে বইয়া বইয়া খাস। ভেতর থেকে আজুয়াতের গলা শোনা যায়। রাফিয়া, মুখ বন্ধ করো, ওদের অমন করে বলো না। টাকা তো তোমার ক্ষেতের ধান থেকে আসে না। ওরে গোলামের ঘরের গোলাম, আমার টেহাই খুড়া দেশ তুই, খেতে কাম করে কেডা আমার পোলায়, ক্ষেত নাই, উড্ডা বাইরে তর্ক করো, তোর কপালে উষ্টা মারি। আর কত দূর ক্ষেত আছে তোর? তোর বাপে তো বেবাত্তায় তোর বড় বউ দিয়া গেছে। বাহি যদ্দূর আসিল তোর বোন বিয়ের সময় বেচা হেরে দিছে। তাও যদি তোর বোন বালামত ঘর সংসার করার পারত, 2 দিন বাদে জামাইয়ের মায়ের খাইয়া আমার বাড়ি আইতে উঠে। আমার মুখ খুলাইবি না, আর আমার লগে বাড়াবাড়ি করলে আজ তোর গুমুট সাফ করতাম না। এমনি পইরা থাক। আজও চুপ হয়ে যায়, কারণ আজ সে এমন অবস্থায় পড়ে আছে যেখান থেকে রাফিয়া কিছু বলা তার পক্ষে অসম্ভব। সে এটাও জানে রাফিয়া মিথ্যে বলছে, কারণ আমজাদ খান তানজিনীকে পুরাতন ভিটা আর ভিটার সামনের 1 বিঘা জমি ছাড়া কিছুই লিখে দেয়নি। 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আরবার মারা যায়, আর আজওয়াদের কোমর ভেঙে যায়। তখন আজওয়াদের চাকরিটা চলে যায়। 4 বছর আগে আমজাদ খান মারা যায়। তখন থেকে পুরো পরিবার করতে হয় রাফিয়া। সানজিদা তার বাবার বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু সেখানে কেউ তাকে ফিরিয়ে নেওয়ার আগ্রহ দেখায়নি। তাই বাধ্য হয়ে এখন খানবাড়ি রাফিয়ার কাজের লোকের মতো থাকে। আম্মা বলে ডাক দিয়া রাফিয়ার একমাত্র ছেলে রফিক। আব্বা আইছো, দেখো তোমার লইগা মুরগ রাইন্দা কত না বইয়া আছি। যাও, মুখ হাত ধুইয়া আয় তো। হাত মুখ ধুয়ে রফিক খেতে বসে। সে মুরগি রানের টুকরো দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে, আর বাইরে থেকে রেহেনা খাতুন আর সানজিদা খালি পেটে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছে। এতে তাদের দুজনের লজ্জা বা রাগ কিছুই হচ্ছে না। দৃশ্যটা ঘরে শুয়ে থেকে দেখছে আজওয়াত, আর নীরবে চোখের পানি ফেলছে। এটা এবারই নিত্য ঘটনা। রাফিয়া নিজের খেয়াল খুশি মতো এদের দুজনকে খাবার দেয়। খান বাড়ির পুরনো ভিটায় এখন একটা পাকা দালান উঠেছে। সেই বাড়ি বড় একটা মুরগির খামার স্পষ্ট। খামারের পাশে পুকুরে কিছু মাছ লাফাচ্ছে। এসব কিছুর মালকিন তানজিনা। সেদিন রাতে আজুয়াতের বিশ্বাসঘাতকতার ফলে সে চিরদিনের মতো এ বাড়িতে এসে ওঠে। আমজাদ খান সব জানতে পেরে 2টা জায়গায় তানজিনাকে লিখে দেয়। সাবিয়া বেগমের গহনা বিক্রি করে নিয়ে জমানো মাকে নিয়ে একটা ছোট্ট মুরগির খামার শুরু করে। সেখান থেকে লাভের টাকা জমিয়ে এই ভিটায় পাকা দালান তুলেছে। খামারটা বড় করেছে, আবার একটা পুকুর কেটেছে। সন্ধ্যার পর বাড়ির প্রধান ফটক করে এক যুবক বাজার হাতে ভেতরে যাচ্ছে। উঠোনে লেবু গাছটায় নতুন ফুল ফুটেছে। সেখানে দাঁড়িয়ে সে আওয়াজ দেয়, খালাম্মা, খালাম্মা, খাদিজা। তানজিনা বের হয়ে দেখে যুবকটি ব্যাগ ভর্তি বাজার আর 4-5 কেজি ওজনের একটা রুই মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে জামাল, কি হয়েছে? এত বাজার দিয়ে কি হবে? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, মাথা ঠিক আছে। এই যে আজকে আন্ডা বেচার টেহা, আর এই খাদিজা কই গেল? বাইরে আয় বলে টাকাগুলো তানজিনের হাতে দেয়। ভেতর থেকে 6-7 মাসের গর্ভবতী এক মহিলা বের হয়। আমি এখানে। কও কি কও? এই বাজারগুলো ঘরে নাও। এই মাছটা কাইটা আগে ফ্রিজে রাখো। বড় একটা দেশি মুরগি আছে। কাল পোলাও, গোস্ত আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রাখবা, আর মেসের পেটিকোটা কড়া করে ভাসবা। পুষ্করণীতে অত মাছ থাকলে বাজার তো মাছ কেন আনলা? পুষ্করণীতে মাছ ছোট, বোন জন্মদিবসে ছোট মাছ কেমনে খাওয়াবো? এর লইগা মুন্সির বাড়ির পুকুরতে জেলেরে দিয়া বড় মাছ ধইরে আনলাম। কাল সহল সহল রান্ধ। খাদিজা হলো জামালের স্ত্রী। জামাল কখনো তানজিনাকে ছেড়ে যায়নি। সেই সুবাদে জামালের মায়ের মৃত্যুর পর জামালও তানজিনের কাছে থেকে যায়। খাদিজাকে তানজিনা পছন্দ করে বিয়ে করায়। যাক, এ বাড়িতে কারো অন্তত মনে আছে কাল আমার জন্মদিন। না হলে মানুষ তানজিনাকে উদ্দেশ্য করে জানতো আমার বিয়ে ভেঙে গেছে, সেই নিয়ে চিন্তা করে আর মরা কান্না কাঁদছে। ভেতর থেকে বের হতে হতে কথাগুলো বলল তানজিনের মেয়ে তারিন। বোন, এটা তুমি কি কথা কইলা? তোমার জন্মদিন আমি ভুলে যাবো? এইটা হয়? তানজিনা একটু রেখে বলে, তাই বলে এত বাজার? আর তুই ভুলে যাস কেন খাদিজা গর্ভবতী? এত কাজ করা তার পক্ষে কষ্টের। জামাল কিছু বলার আগে খাদিজা বলে, খালা আম্মা, আপনি এত চিন্তা করেন না। আমি তো খালি রান্ধি, আর বেবাক ভারী কাম তো আপনি আর আপনার পোলাই করেন। ডাক্তার কইছে একটা গটর খাতাতে এইটা পেটের বাচ্চা লইগা বালা। আপনি তো কোনো কামই করবার দেন না, কিন্তু তোরা যার যার জন্য এত কাজ করবি সে দেখ কেমনে ঠায় দাঁড়িয়ে আছে। বলি, সে আমাদের কোনো কাজে কোনোদিন সাহায্য করেছে? জামাল একটু রেগে গিয়ে বলে, খালা আম্মা, এইটা কি কন? আমার বোন আইলো
রাজকন্যা, খাদিজা কাম না করলে পারলে বেবাক কাম আমি করুম, তা আমার বোন রে কোনো কাম করবার দিব না। তুমি থামো তো। খালাম্মা, আমার লাহান এতিম এই বাইদ আইসা মা পাইছে, বোন পাইছে। বড় বোন বাইচা থাকতে ছোট বোন কাম করবো, এটা হয়? তোরা দুইজনে লইয়া তারিনকে মাথায় তুলছিস, না হলে পাত্রপক্ষের সামনে এভাবে কথা বলে? এনার সাথে কথা বলে লাভ নাই, সারাদিন মাথায় বিয়ে চলে। চলো ভাবি, বাজারগুলো আমাকে দাও, নিয়ে যাই। দুজনে তাড়াহুড়ো করে গুছিয়ে নেই। আজকে আমি আমার ভাতিজিকে শেক্সপিয়ার পড়ে শোনাবো। তারুণ ভিতরে যাচ্ছিল, তখন তানজিনা বলে, জন্মদিনে একবারে বাবার সাথে দেখা করবে না? এবার তারিন খেপে যায়। দাদা যেদিন মারা গেছে সেদিনে ওই বাড়ির সাথে আমার সম্পর্ক মুছে গেছে। ওই বাড়ির লোকের প্রতি তোমার দয়া থাকলো, আমার নেই। আমি তো এটাই বুঝতে পারি না, এত বছর তুমি ওই লোকটার কাছ থেকে তালাক কেন নাওনি? তারিন খাদিজাকে নিয়ে ভেতরে গেল। তানজিনা মেয়েকে কিছু বলতে পারলো না, কিন্তু মনে মনে বলল, তুই বুঝবি না রে মা, কারণ তোকে আমি আর 5টা মেয়ের চেয়ে আলাদা করে গড়ে তুলতে চেয়েছি। তোর বাবাকে তালাক দেওয়া মাত্রই আমার গায়ে তালাকপ্রাপ্ত মহিলা হওয়ার পোস্টার লেগে যেত। তখন চারপাশ থেকে কিছু পুরুষ শকুনের মতো আমার উপর নজর দিত, কিছু মহিলা আমার নামে কুৎসা রটায় ব্যস্ত হয়ে পড়তো। তখন সমাজে আমাকে একঘরে করে দিত, আর তোকে নিয়ে আমি এই সমাজে বাঁচতে পারতাম না। তার চেয়ে একজনের নামের সাথে জড়িয়ে যদি ভালোভাবে সমাজে বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি, তাহলে ক্ষতি কি খালাম্মা? জামালের ডাকে ধ্যান ভাঙে তানজিনার। হ্যাঁ বল। একটু অভিযোগের স্বরে জামাল বলে, খালাম্মা, আপনি বইনের উপর রাগ করেন কেন? বইন কত বড় চাকরি করে, আমাকে গ্রামের কলেজে ইংরাজি পড়ায়। যখন ডাক্তার কইল আমার বোন আইব, তখন ওই ঠিক করেছি। আমার মাথায় কোনো লেখাপড়া ঢুকে নাই, তাই কি হয়েছে? আমার বোন, মাইয়া বোন তো শিক্ষিত বানামো। তোরা বুঝতে পারবি না জামাল, আমার কষ্টটা কোথায়। মেয়ে তো আমার হীরের টুকরো, কিন্তু জহুরি যে পাই না। এত বয়স হয়ে গেছে, এখনো বিয়ে হয় না। নানান লোকের নানান কথা বলে। মরার আগে মেয়ের স্বামী সংসার দেখে যেতে পারবো কিনা কে জানে। খালাম্মা, আল্লাহ যেদিন চাইবে সেদিন সব হইব। আর কবে? কতগুলো দিন তো সব ঠিকঠাক হয়ে যাওয়ার বিয়েটা ভেঙে গেল। খালাম্মা, এইটা রফিক করেছে। এই বাড়ির হেরা জলে আমারের বালা চায় না। এর লইগা ওই তো যতবার বইনের বিয়ে পাক্কা হইছে, রফিক পোলা বাইক গিয়া উল্টো পাল্টা কথা কইয়া বিয়ে ভাঙিয়া দিছে। আর বাকিগুলো তো বইন ভাঙছে, কারণ পোলা টেহা চাইছে। জামাল চলে যায়। রাফিয়ার কারণে আজও তানজিনের জীবনে সুখ বিঘ্নিত। নিজের ছেলেকে দিয়ে বারবার রাফিয়া তানজিনের ক্ষতি করে চলছে। কখনো পুকুরে বীজ দিয়েছে, কখনো ফসলের ক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি বড় ক্ষতি করেছে বারবার তারিনের বিয়ে ভেঙে দিয়ে। সতীন কাটা এখনো তানজিনার জীবনে ফুটে আছে। তানজিনা একটু বিড়বিড় করে বলে, মা, তুমি বেঁচে থাকলে দেখতে এই সমাজ আজও বদলায় না। মেয়েরা যতই প্রতিষ্ঠিত হয়ে যাক না কেন, তাদের পাশে স্বামী নামের একটা সাইনবোর্ডের প্রয়োজন। রাতে তারিনের আওয়াজ শোনা যায়। তানজিনা উকি দিয়ে দেখে তারিন খাদিজাকে পড়ে শোনাচ্ছিল, ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, তো ইউ আর নট সো আনকাইন্ড অ্যাজ ম্যান ইন ইনগ্র্যাটিউড। তানজিনা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে যায়। সে ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে অন্ধকারাচ্ছন্ন রাত। তানজিনা খেয়াল করে বাইরে ছিজি পোকাগুলোর আওয়াজটা অন্ধকারে ক্রমশ গভীর থেকে গভীরতর তুলছে। সমাপ্ত। সতীন কাটা গল্পটা শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।